আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছে, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যেতে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি, আমরাই সংস্কার আমরা অবশ্যই চাই এবং সংস্কার আমরা করবো। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান। এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ। আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি, বলতে আপনাকে সমর্থন দিয়ে চলেছি, প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি। যদিও আপনাদের এই সচিবালয়, সেখানে এখনো সমস্ত দোসরেরা, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে, কীভাবে কাজ করবেন আপনি তাদেরকে নিয়ে সংস্কার করবেন? এরা তো সংস্কার করতে দেবে না আপনাকে। সমস্ত আমরা বসে আছি বেশিরভাগ যারা ওই স্বৈরাচারের দোষক, যারা কোটি কোটি টাকা আয় করেছে, দুর্নীতি করেছে, একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এগুলোকে একটু দৃশ্যমান করেন আর গভর্নেন্স, সেই দিকে খবর লক্ষ্য দিতে হবে। প্রশাসনকে চালানো, দেশ শাসন করা, এর মধ্যে আমরা স্বস্তি পাই, শান্তি পাই। জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই, তাও তো মানুষ মেনে নিচ্ছে না কেন? যে আপনি একটা সুন্দর জিনিস দেবেন, তাহলে ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন। সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন, না পারেন একটা ব্যবস্থা নিতে হবে তো। আর গভর্নেন্সের ব্যবস্থা করেন। লোকে যদি আবারও দেখে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয়, ভোট দিতে হয়, আর সেক্রেটারি গেলে কেউ কাজে দিয়ে যায়, গিয়ে দেখে আবার সেই দালালরাই ঘোরাঘুরি করছে, কখনোই ভালো চোখে দেখবে না। আমাদের মধ্যে অনেকে আছে, বিশেষ করে বিএনপির মধ্যে ছেলেরা সব আন্দোলন একাই করেছে, কামান্তেরাদিরা, তাই না? অনেকে কথা খুব জোরে সোরে বিডির মধ্যে বলেন, সত্য কথা। আমরা 15 বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, মামলা গেছি, জেলে গেছি। তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? ছাত্ররা মেরেছে। স্ট্রাইকার, তারা স্ট্রাইক করেছে। আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশগুলো করছি, আমরা সেই সময় আমার বক্তব্যে আমি একটা জিনিস জোর দিয়ে বলতাম, কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না, তরুণদের দেখতে পাচ্ছি না, ছাত্রদের দেখতে পাচ্ছি না। ছাত্র তরুণরা যদি সামনে না আসে, তাহলে বুক পেতে গুলি নেবে কে? বুক পেতে গুলি নেওয়ার হচ্ছে ছাত্র, তরুণ, যুবক, যার পিছুটা নেই, যে ভ্যানগার্ড। আমরা মধ্যবিত্তরা, বয়স্ক লোকেরা, আমরা তো আমার পেছনের পরিবারের কথা চিন্তা করি, আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি। আমি যদি আজকে গুলি খেয়ে পড়ে যে আমার পরিবারের কি হবে, এই চিন্তা করেছি, তাই না? আপনারা তো কম কষ্ট করেননি। কতবার জেলে গেছেন, কতবার মার খেয়েছেন, পুলিশ মেরেছে, বাড়ি থেকে অত্যাচার করেছে। এই বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকা, সাইদ রংপুরে যেভাবে দাঁড়ালো, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য মুভমেন্ট। এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু এই বিষয়টার প্রতিবাদ করেছি যে মোস্তফা সরোয়ার ফারুকীর মতন একজন ব্যক্তি যখন আপনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়ে যায়, কোন রকম এই জুলাই অভ্যুত্থানে যে ঘটনা ঘটেছে সেখানে তার ভূমিকাটা আসলে কিছুই ছিল না। আর এই ব্যক্তি আসলে ভেতরে ভেতরে এতটা কি বলা যায়, আওয়ামী লীগকে নষ্ট করা বা আওয়ামী লীগকে স্বৈরাচারী বানাইতে যারা ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী একজন। এটা বাস্তব। আওয়ামী লীগের সময় সর্বোচ্চ সুবিধা নিছে,
তার স্ত্রীকেও টেকনিক্যালি সুবিধা নেওয়া হয়েছে, তিনিও নিয়েছেন। এবার যখন সরকারের মধ্যে উপদেষ্টা পদে তিনি বসলেন, যখন সারা বাংলাদেশ তার বিরুদ্ধে, এক ধরনের সারা বাংলাদেশ, আওয়ামী লীগও তারা পছন্দ করছে না, বিএনপিও করছে না, জামাতও করছে না, চরমনের টিমরাও করছে না, কিন্তু সবাইকে নিয়ে এক পাশে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসলে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, সমন্বয়কদেরকেও কিন্তু একটা বার্তা দিয়ে তিনি দিয়েছেন। সার্জিস আলমরা, হাসনাত আব্দুল্লাহরা গেল কয়েকদিন লাগাতার মোস্তফা ফারুকির যে পদত্যাগ ইস্যুতে বা তাকে বরখাস্তের ইস্যুতে যে আন্দোলন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজপথে চলছে, সকল কিছুকে পাশ কাটিয়ে আজকে প্রধান সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফারুকির সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে খুব সুন্দরভাবে এখানে একটা বিষয়টা আসলো, তার মানে ফারুকির পদ পার্মানেন্ট হয়ে গেছে। তো কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি বলা হয় যে রাজনীতি বোঝেন না, বাট তিনি মাঝে মাঝে বোঝেন না বিষয়টাও তা না, তিনি তার সিদ্ধান্তের উপর যে কি পরিমাণ অটল থাকেন এটাই হচ্ছে তার প্রমাণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে আজকে সাক্ষাৎ করেছে মোস্তফা সারোয়ার ফারুকি। আজকে দুপুরে আপনার প্রধান উপদেষ্টার সাথে তিনি দেখা করেছেন। এর পরপর জানা গেছে সংস্কৃতি উপদেষ্টা ফারুকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে নিজের কর্মপরিকল্পনার কথা ব্যক্ত করেছেন। মানে তিনি কি কি করতে চান, কিভাবে করতে চান, সবকিছু তিনি খুঁটিনাটি তুলে ধরেছেন। শিল্প এবং সংস্কৃতিতে কিভাবে গতি আনা যায় সেই পরিকল্পনা তিনি তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসও ফারুকিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। তার মানে বরখাস্ত, পদত্যাগ, এই বিষয়গুলো কোনোটাই পাত্তা পাচ্ছে না। হাসনাত আব্দুল্লাহরা বা সার্জিসরা এখন কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর কন্ট্রোল করতে পারছে না, তিনি তার সিদ্ধান্তগুলো নিচ্ছেন। দেখেন, ফারুক ইস্যুতে সিদ্ধান্তের বিষয়টা আমি অন্যভাবে দেখছি, কিন্তু অন্যান্য ইস্যুতেও ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করতে গেলে এরকম কিন্তু থাকতে হবে যে তিনি একটা সিদ্ধান্ত নেবেন, সরকার একটা সিদ্ধান্ত নেবে, ছাত্ররা সেটা প্রটেস্ট করবে, অথবা সরকার একটা কোনো কিছু করতে চাইবে, ছাত্রদের মধ্যে এক গ্রুপ সেটা নিয়ে আবার বাধা দিবে, সমন্বয়কদের মধ্যে এক গ্রুপ বাধা দিবে। এটাতে একটা নিজেদের মধ্যে যে আভ্যন্তরীণ ঐক্যটা সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে, তাই না? অনেকে বলছেন ছাত্ররাই সরকার পরিচালনা করছে, এরকম একটা বক্তব্য কিন্তু ছিল। তো এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে সমন্বয়কদের সিদ্ধান্তে এই মুহূর্তে সরকার চলছে না। আবার সরকারের মধ্যেও যারা উপদেষ্টা পদে আছেন, যে মাহফুজ, ফারুকের ইস্যুতে শক্ত সাপোর্ট দিয়েছেন তিনি। ইভেন তিনি সরকারের প্রেস উপদেষ্টা আছেন, প্রেস সচিব আছেন শফিকুল আলম, তিনি আবার গতকালকে আপনার ফারুকি ও তার স্ত্রী তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করে তিনি আপনার লিখেছিলেন আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকি। দর্শক, প্রধান উপদেষ্টার যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেই ভাষণের একটি প্রতিক্রিয়া বিএনপি ইতিমধ্যে জানিয়েছে। আমি প্রথম দফায় বিএনপি আশাহত হয়েছে সেই বক্তব্যটি দিয়েছিলাম। এখন অনলাইন পত্রিকাগুলোতে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য, কেন তিনি হতাশ তার বিস্তারিত প্রকাশ করেছে। আমি দর্শক একটু উল্লেখ করি। তিনি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমাদের প্রধান উপদেষ্টা কালকে 100 দিনের পূর্তিতে একটা ভাষণ দিয়েছেন, ভালো হয়েছে, অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটি রূপরেখা দেবেন। তিনি বলছেন, আমি কেন নির্বাচনের কথা বারবার বলছি, কারণ নির্বাচন দিলে আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় যাক বা না যাক সেটা বিষয় নয়, অর্থাৎ কেউ যাতে মনে না করে যে তিনি চাচ্ছেন এই কারণে যে বিএনপি মানে নির্বাচন হচ্ছে না, ফলে বিএনপি ক্ষমতায় আসতে পারছে না, সেই কারণে বলছেন যে নির্বাচন হোক, মানে যেই মানে নির্বাচিত হবে সেই ক্ষমতায় যাকে, এটা শুধু বিএনপির বিষয় না। মির্জা ফখরুল বলছেন, আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে, নির্বাচনের একটি রূপরেখা দিলে তারা পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে, এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। এটা খুব পরিষ্কার কথা। অর্থাৎ বলছেন যেহেতু এখন নির্বাচিত সরকার না, সুতরাং অনেকে বলার চেষ্টা করছে একটা অনির্বাচিত সরকার আছে, এবং ট্রাম্প যেটা বলেছেন যে একটা বিশৃঙ্খল সরকার, এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলের কাছে ধারণা দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার নেই, একটা অনির্বাচিত সরকার আছে। স্বাভাবিকভাবে গণতান্ত্রিক বিশ্ব নির্বাচিত সরকারকে অনেক বেশি প্রায়োরিটি দেয় এবং মনে করে যে ওটাই লিগাল। বাংলাদেশ এই কারণে বলছেন যে এখন যে এইরকম ষড়যন্ত্র চলছে, ভারত সহ নানা পক্ষ যেভাবে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাচ্ছে, তার অন্যতম ভিত্তি হচ্ছে যে এই সরকারটা নির্বাচিত না, অন্তর্বর্তী সরকার। তো অন্তর্বর্তী সরকার লম্বা সময় যখনই থাকবে তখনই অনেকের মধ্যে সন্দেহ দানা বাঁধবে। সেই কারণেই তিনি নির্বাচনের কথা বলছেন যে এখনই যদি একটা ঘোষণা দেয় যে আগামী 6 মাস পর নির্বাচন হবে, তাহলে ওই সমস্যাগুলো, যে সরকারের স্থিতিশীলতা বা সরকারকে ফেলে দেওয়ার যে পেছনের যে ষড়যন্ত্রগুলো, সেটা বন্ধ হবে। সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলছেন, সংস্কার আমরা শুধু চাই না, আমরা এটা শুরু করেছি। আপনাদের কাছে অনুরোধ, যেভাবে এগুলো সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, সেভাবে আপনারা এগিয়ে যান। আমরা এখন পর্যন্ত কোনো বাধার সৃষ্টি করিনি। অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে বলছে যে যেভাবে ভালো হয় আপনারা শুরু করেন, আমরা তো কোনো বাধা দিচ্ছি না, বরং প্রতিটি ক্ষেত্রে আপনাদের সমর্থন দিচ্ছি। যদিও সচিবালয়ে স্বৈরাচারের ও ফ্যাসিবাদের দোসররা বসে আছেন, আপনি তাদের নিয়ে কিভাবে কাজ করবেন, এই প্রশ্নটা। প্রশাসনের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলছেন, আপনি সংস্কার করবেন, আমরা যারা বসে আছেন তারা বেশিরভাগই স্বৈরাচারের দোসর, তারা কোটি কোটি টাকা আয় করেছেন, দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নিতে দেখি না তাদের বিরুদ্ধে, এগুলো একটু দৃশ্যমান করুন। গভর্নেন্সের দিকে খেয়াল রাখতে হবে, প্রশাসন চালানো, দেশ শাসন করা, এগুলোতে যেন মানুষ শান্তি পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। বাজার পরিস্থিতির কথা বলছেন যে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, শান্তি পাওয়ার কোনো কারণ নেই, তাও তো মানুষ মেনে নিচ্ছে, কারণ আপনারা একটা সুন্দর নির্বাচন দেবেন, কাজে ওটাকে দৃশ্যমান করুন, ব্যবস্থা নিন। বাজার সিন্ডিকেট ভাঙতে পারবেন না পারেন
চেষ্টা করুন, ব্যবস্থা নিতে হবে। সচিবালয়ে যদি ঘুষ দিতে হয়, সচিবালয়ে গিয়ে যদি মানুষ দেখে সেই দালালরাই ঘোরাঘুরি করছে, মানুষ তা ভালো চোখে দেখবে না।